দশম শ্রেণীর পাঠ্যসূচিতে বাংলা বিষয়ের পাঠ্যসূচিতে 3টি গল্প 3টি কবিতা আছে সাহিত্য সঞ্চয়ন বই থেকে। 3টি গল্পের মধ্যে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পটি আমি পড়িয়েছি। দ্বিতীয় আলোবাবু গল্পটি বলাচাঁদ মুখোপাধ্যায়ের লেখা, ওটা পড়ানো হয়েছে। তৃতীয়ত বহুরূপী গল্পটি পড়িয়েছি, সুবোধ ঘোষের লেখা। 3টি গল্প শেষ। 3টি কবিতা আছে, তার মধ্যে প্রথম কবিতা হচ্ছে 3 পাহাড়ের কোলে, লিখেছেন কবি শক্তি চট্টোপাধ্যায়। আর একটা কবিতা আছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, পরে পড়াবো। আরেকটা কবিতা আছে একাকারে, ওটা একাকারে কবিতাটা এর আগে পড়িয়েছি। সুভাষ মুখোপাধ্যায়ের একাকারে কবিতা পড়ানো হয়েছে, তোমরা শুনেছ, প্রশ্ন করেছ, আমি উত্তর বলেছি। আমি প্রশ্ন করেছিলাম, তোমরা উত্তরগুলো লিখবে, সে কথা বলেছ। এখন 3টে গল্প শেষ হয়েছে, একটা কবিতা একাকারেটা শেষ হয়েছে। আজ দ্বিতীয় কবিতা শুরু করছি। কবিতাটার নাম হচ্ছে 3 পাহাড়ের কোলে। কোলে, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, ওই কোলে, তার মাঝে, তার মধ্যে, তার মাঝখানে 3টে পাহাড়, তার মাঝখানে একটা ছোট্ট রেল স্টেশন। স্টেশনটার আমি 3টে পাহাড়ের নাম একটু পরে বলবো, বইয়ে দেওয়া নেই, অন্য বই থেকে, শক্তি চট্টোপাধ্যায়ের রচনা সমগ্র থেকে এটা নেওয়া হয়েছে, দেখেছি। ওটা থেকে আমি একটু পরে বলছি। একটু বাইরের কাব্য সম্পর্কে বলে দিই। কবিতাটার নাম হচ্ছে 3 পাহাড়ের কোলে। তার অনেকগুলো কাব্য রয়েছে, কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। যেতে পারি কিন্তু কেন যাব, অবনী বাড়ি আছো, হে প্রেম, হে নৈশব্দ, এই ধরনের অনেকগুলো কাব্য আছে। আমরা এখন যেহেতু আমাদের পাঠ্য এই কবিতাটি, সেজন্য কবিতা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটা লাইনের মানে বলবো, প্রত্যেকটা শব্দের মানে বলবো, কোন অর্থ তিনি কি ব্যাখ্যা করেছেন, কোন বাক্যটিকে কিভাবে প্রয়োগ করেছেন কবি, এই নিয়ে বিস্তারিত আলোচনায় আসছি। তার আগে কাব্য সম্পর্কে বলি। হে প্রেম, হে নৈশব্দ, দন্তন ঐকার, বিসর্গ, তালবস, বয়েদয়ে জফলা, নিস্তব্ধ, নিঃশব্দ, যেখানে কোনো সাড়া নেই, শব্দ নেই, তার মধ্যে যে জীবন চেতনা, সেই জন্য জফলাটা দেওয়া আছে, নৈশব্দ। হে প্রেম, যাকে আমি ভালোবাসি, যার সাথে আমার আন্তরিক সম্পর্ক, যার সাথে আমার হৃদয়ের টান, আমার মনের টান, প্রকৃতির খোলামেলা পরিবেশকে যারা ভালোবাসে, যারা বনকে ভালোবাসে, যারা বন্য প্রকৃতিকে ভালোবাসে, যারা উন্মুক্ত জগৎকে ভালোবাসে, গ্রাম ছাড়া রাঙামাটির পথে যারা মনের আনন্দে ঘুরে বেড়াতে ভালোবাসে, যারা ধানের উপর ঢেউ খেলে যায় এই দৃশ্য দেখার জন্য শহর থেকে গ্রামে ছুটে আসে, এই সব দৃশ্যগুলো যারা প্রকৃতিকে ভালোবাসে, সেই সব প্রকৃতি প্রেমিক কবিদের মধ্যে একজন হচ্ছেন শক্তি চট্টোপাধ্যায়। তিনি একটা কাব্য লিখেছেন যার নাম হচ্ছে হে প্রেম, হে নৈশব্দ। এই কাব্যের একটা উল্লেখযোগ্য কবিতার নাম হচ্ছে 3 পাহাড়ের কোলে, লিখে দিয়েছি। কবিতাটি এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 3 পাহাড়ের কোলে কবিতাটি হে প্রেম, হে নৈশব্দ কাব্য থেকে নেওয়া। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন দেয়, হে 3 পাহাড়ের কোলে কবিতাটি কোন কাব্যের অন্তর্গত, লিখতে হবে হে প্রেম, হে নৈশব্দ, বানানটা সঠিকভাবে লিখতে হবে। দন্তন ঐকার, বিসর্গ, তালবস, বয়েদয়ে জফলা। কবিতার 3টি স্তবক, স্ট্যাঞ্জা, 3টে কবিতার ছোট ছোট 3টে স্তবক ভাগ করা হয়েছে। 3টে স্তবকের আমি মানে বলবো, 3টে স্তবক কবিতা অনুষ্ঠানে পড়াবো। তার আগে আমরা 3টে পাহাড় সম্পর্কে একটু ছোট্ট কথা বলি। এই 3টে পাহাড়, একটা হচ্ছে বালামু, এটার নাম হচ্ছে টুংরি।
টুংরি। বালামু পাহাড়টাকে ওইখানে লোকরা প্রচলিত কথায় বলে টুংরি। যে রেল স্টেশনের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যখন জামশেদপুরের লাইনে ঘাটশিলা বলে একটা জায়গা আছে, সেইখানে যাওয়ার সময় কবি এবং তার দুইজন বন্ধু তিনজন যখন যাচ্ছেন অন্ধকার রাত্রিতে, যে ভোরবেলায় যে ট্রেনটা ওখানে গিয়ে থেমেছে, সেই ট্রেনটা বরাভূম স্টেশন, এইখানে আছে নিমডি আরেকটা স্টেশন, তারপর আছে বিরামডি আরেকটা স্টেশন, তারপর আছে চান্ডিল, ঝাড়খণ্ডের একটা বেশ বড় ড্যাম আছে, পিকনিক স্পট চান্ডিল শহর, কিন্তু স্টেশনটা একবারেই তিনটে পাহাড়ের মাঝখানে এই স্টেশন চান্ডিল। আমি এই কথাগুলো বললাম কেন, এই বরাভূম স্টেশনটাও পাহাড় ঘেরা, নিমডি স্টেশনে তো ঝোপঝাড় পাহাড়ের ভিতরে ছোট্ট একটা স্টেশন, বিরামডি এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ রেল স্টেশন বিরামডি, তারপরে এই ঝাড়খণ্ড শুরু। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের রেল স্টেশন একটা, এইটাও পশ্চিমবঙ্গের ছোট্ট রেল স্টেশন, এইটাও পশ্চিমবঙ্গের ছোট্ট রেল স্টেশন। এই তিনটে পাহাড়ে বনের মাঝখানে ছোট্ট স্টেশন। আর চান্ডিলটা একটু বড়, তিনটে পাহাড়ের দূরে তাকে ঘিরে রেখেছে স্টেশনটা, টাউনটা নয়, শহরটা একটু দূরে। এই চান্ডিল স্টেশন যেটা রেল স্টেশন, সেইটা তিন দিকে পাহাড়, একটা হচ্ছে টুংরি বলা হয়, টুংরি ছোট্ট পাহাড়কে ওখানে গ্রামীণ কথায় টুংরি বলে, বেশি উঁচু নয়, গাছপালা ভর্তি। সিকরা আরেকটা পাহাড়, যেখানে অনেকেই শিকার করতে যায়, আদিবাসীরা পশু পাখি শিকার করে, খরগোশ বেশি পাওয়া যায়, ময়ূর থাকে অনেক বেশি, নাম হচ্ছে সিকরা, ছোট্ট পাহাড়। আর একটা যে কপিলা, অনেক দিন আগে ওইখানের লোকরা নাকি বলে কপিল মুনি এইখানে নাকি এসেছিলেন, লোকপ্রবাদ আছে, ওইখানের লোকরা এই অনুযায়ী তিনটে পাহাড়ের নাম টুংরি মানে বালামু, সিকরা, কপিলা। এই তিনটে পাহাড়ের মাঝখানে যে স্টেশন সেটার নাম হচ্ছে চান্ডিল, আগে ছিল না, এখন নাম হয়েছে চান্ডিল। এই যে বলরামপুরের পাশে যেটা বরাভূম, এটাও তিন পাহাড়ের কোলে, মানে অনেক দূরে দূরে আছে। কবি এই কবিতায় এই জায়গাটা সম্পর্কে, ঘাটশিলা যাওয়ার মাঝখানে এই একটা ছোট্ট স্টেশন পাওয়া যায়, এই এখন একটু বড় হয়েছে। কবি যখন গিয়েছিলেন তখন আকারটা ছোট্ট ছিল, খুব কম লোক ওখানে রেলের কর্মচারী ছিলেন। সন্ধ্যের পর আর বাইরের খুব একটা লোকজনের যাতায়াত ছিল না, ছোট্ট দু তিনটা ট্রেন চলতো সারাদিনে। এখন সে রাস্তায় অনেক বেশি ট্রেনের গমনাগমন। এরপর কবিতায় আসছি, তিন পাহাড়ের কোলে যখন তিনি নামলেন ছোট্ট স্টেশনে, সেই স্টেশনে নেমে তিনি কি দেখলেন, তার মনটা কবি মন, তিনি তার মনটা ভাবিয়ে তুলেছে এরকম একটা মনোরম পরিবেশ। সদ্য কলকাতা থেকে এসে এরকম জায়গা এর আগে তো চোখে পড়েনি, এর আগে তো কখনো দেখিনি। তাহলে জায়গাটা কেমন, চারদিকে ঝোপঝাড় জঙ্গলে সবুজের অন্ধকার, সবুজের অন্ধকার, এখানে ভয় নেই, নির্ভয় বনে, ছোটোখাটো গাছ, ছোটোখাটো পাহাড়, খুব উঁচু পাহাড় নয়। ভূগোলের পাতায় হয়তো তাদের নাম এখনও ওঠেনি, অনেকে নামেই জানে না। ওই গ্রামীণ এলাকার লোকরা, ওই এলাকার লোকরা কি করে, ওই নামেই এই পাহাড়গুলোকে নামকরণ করে। ওই পাহাড়গুলোই তাদের জীবন জীবিকার একটা পেশা, কারণ এই পাহাড়ের কেন্দু পাতা পাওয়া যায় বিখ্যাত, যে পাতা থেকে বিড়ি, ধূমপানের জন্য যে বিড়ি লোকরা খায়, সেই বিড়ির পাতা, কেন্দু পাতা আছে। গ্রামের গরিব মানুষরা কেন্দু পাতা তৈরি করে, তুলে নিয়ে বিক্রি করে। যারা বড় বড় মহাজন, পাইকার, ব্যবসায়ী, তারা কেন্দু পাতাগুলোকে কিনে নেয়, পাহাড়ে শুকোয়, তারপরে শহরে এনে বেশি দামে বিক্রি করে। কেন এক ধরনের ফল এখানে পাওয়া যায়। এই সব নিয়ে, শাল পাতা, নিমের দাতুন, এইসব নিয়ে ওই গ্রামের লোকরা কি কোনোভাবে জীবন ধারণ করে। এই গ্রামের লোকদের দেওয়া নামগুলো এই পাহাড়ের নাম।
এই কবিতার প্রথম স্তবক আমি পড়াচ্ছি, লাইনটা দেখো। প্রথম স্তবকটা কেমন? এমন একটি স্টেশন যেটির অবস্থান 3টি ছোট্ট পাহাড়ের কোলে, তার মাঝখানে। মায়ের কোল ওটা নয়, এটা হচ্ছে একটু আগে বললাম মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, তার মাঝে তার ফাঁকে প্রাকৃতিক সৌন্দর্য স্থানটিকে করে তুলেছে অপরূপ। চারিদিকে ছোট্ট বড় গাছ অনেক আছে, লতানো গাছ, ছোট গাছ, অজানা ফুলের গাছ, শান্ত নির্জন নিস্তব্ধ প্রকৃতির মধ্যে একটা যেন কোনো এক দেবীর, বনদেবীর পুজো হবে, তার একটা আয়োজন, চুপচাপ শান্ত পরিবেশ, একটা মাঙ্গলিক অনুষ্ঠান হতে চলেছে। কবি নেমেই যখনই ট্রেন থেকে নামলেন প্ল্যাটফর্মে, চারদিকে যখন চোখ গেল তখন তিনি কি বললেন তাকিয়ে দেখলেন। লাইনটা দেখো, বইটা আছে। অন্ধকারে 3 পাহাড়ে ট্রেনের থেকে নেমে তখনও সূর্য ওঠেনি, তখনও যা আভা, কিন্তু অন্ধকার কাটেনি। অন্ধকার তার পুরো চাদর প্রকৃতি থেকে গুটিয়ে নেয়নি, অন্ধকারটা এখনও রয়েছে, অন্ধকারের চাদরটা এখনও বেছানো আছে হালকা। কারণ সূর্য উঠলেই এই অন্ধকারটা দূর হয়ে যাবে, আলোয় ঝলমলে হবে, প্রকৃতি নতুনভাবে হাসবে, সাজবে। সেই জন্যেই এই ভোরবেলায় কবি কি বলছেন? অন্ধকারে 3 পাহাড়ের ট্রেনের থেকে নেমে এই 3 পাহাড়ের স্টেশনে মাঝখানে ট্রেন থেকে নামলেন, অবতরণ করলেন হাওয়া বিলাসী 3 জোড়া চোখ। একটু আগেই বলেছি কজন কবির সাথে ছিলেন, আর 2 জন। কবি নিয়ে 3 জন, তাহলে 3 জোড়া চোখ, 1 জোড়া মানে 2, 3 জোড়া মানে 6টা চোখ, 3 জন মানুষ, 3 জন মানুষ প্রকৃতি প্রেমিক। তারা অবাক হয়েছে যে এইরকম দৃশ্য আমাদের এই দেশে আছে, এটা তো দেখিনি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সেই জন্যে এই দেশটা আমাদের, এই যে সকল দেশের রানী, এই দেশটাই আমাদের অপরূপ, এই দেশটাই সকল দেশের সেরা। ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, যখন ঘর থেকে আমরা বাইরে বেরে শহরের লোকরা এই যে দৃশ্যটা যে দেখেনি সে উপভোগ করতে পারবে না, যে দেখেনি সে কখনোই তার মনে হবে না এরকম একটা রমণীয়, এরকম একটা অপরূপ, এরকম একটা মনোরম জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। শহরের ঘিঞ্জিতে ইটের পরে ইট, মধ্যে মানুষ কীট, এইরকম পরিবেশে ব্যস্ততার জীবন, ক্লান্তিকর জীবন, এই জীবন থেকে বেরিয়ে এসে এই যে প্রকৃতির কোলে উন্মুক্ত পরিবেশে থাকতে চাইছে, এই জিনিসটা দেখতে পাচ্ছে, এটাই হচ্ছে সব থেকে বড় বেশি প্রাপ্তি, সব থেকে বড় বেশি পাওনা। কবি বলছেন কি, লাইনটা দেখো। হাওয়া বিলাসী 3 জোড়া চোখ। এই যে হাওয়া বিলাস, একটু অন্যরকম। আমরা যখন বিলাসবহুল জীবনযাপন করি, এই হাওয়াটা এর আগে তিনি কখনো পাননি। উন্মুক্ত হাওয়া, দূষণমুক্ত হাওয়া, দূষণমুক্ত পরিবেশ, পলিউশন ফ্রি, এইরকম একটা জায়গা। শহরে কি হয়, হাওয়া গায়ে লাগে না, যদি বা হাওয়া লাগে ঘর ভিতরে ইলেকট্রিক পাখা চালিয়ে দিতে হয়। এই প্রাকৃতিক হাওয়া, নির্ভেজাল হাওয়া, প্রকৃতি মায়ের যে স্নেহ এই হাওয়াতে রয়েছে। আমার মা যখন আমাকে গায়ে শাড়ির আঁচল দিয়ে হাওয়া করে দেয়, কিংবা শালপাতার কোনো একটা পাখা দিয়ে হাওয়া করে দেয়, কিংবা তালপাতার কোনো পাখা দিয়ে হাওয়া করে দেয়, তখন তার মূল্য অন্য। এটা হচ্ছে নির্ভেজাল, এটা খাঁটি, এটা মায়ের আশীর্বাদ, মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা। এখানে প্রকৃতি জননীর আশীর্বাদের ছোঁয়া, আশীর্বাদের পরশ, স্নেহের পরশ এই হাওয়া। শহরের হাওয়া কি হয়, ইলেকট্রিক লাইন গেল বাস ঘামতে শুরু করলাম। কিন্তু বাইরের উন্মুক্ত পরিবেশে, খোলামেলা পরিবেশে, গ্রামগঞ্জে, ছোট্ট জঙ্গলে, পাহাড়ে তুমি গিয়ে বসো, দেখবে প্রকৃতি জননী তোমাকে স্নিগ্ধ হাওয়াতে শরীর শীতল করে দেয়। 3 জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। ফ্রেম কাঠামো, যখন একটা ফটো ছবি আমরা আঁকি, সেই ছবিটা একটা ফ্রেম থাকে, ফ্রেম। এই ফ্রেমটা, এটা হচ্ছে ফ্রেম। 3 জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। এই যে দৃশ্য, এই যে ছবি, এই ছবিটা ভিতরে আছে, এই ছবিটা থেকে আমরা কিছুতেই চোখকে সরিয়ে নিয়ে যেতে পারছি না।
আমাদের চোট আটকে গেছে মানে নিজে গিয়ে ঠেকে গেছে নয়, এমন মনোরম দৃশ্য, এমন অপরূপ দৃশ্য, এমন প্রাকৃতিক দৃশ্য এর আগে এরা কখনো দেখেনি বলেই এই দৃশ্যটা দেখার পরেই তাদের চোখ কোনোভাবে ফিরে আসতে চাইছে না, মনে হচ্ছে আরও দেখি, এ দেখার যেন শেষ নেই। 3 নম্বর লাইন, জনমানবহীন, জনমানব দ্বন্দ্ব সমাস, সমার্থক দ্বন্দ্ব সমাস। যখন আমি এবারে তোমাদের সমাজটা নেই, সিবিএসই বোর্ড করোনার জন্য কিছু সিলেবাস বাদ দিয়েছে, তার মধ্যে বাদ গেছে সমাস, নইলে সমাজটা বলতাম। জনমানব একই মানে সমার্থক দ্বন্দ্ব সমাস। জনমানববিহীন, যেখানে মানুষ লোকজন নেই, একেবারেই নেই, ফাঁকা, একে তো ভোরবেলা, রাত শেষ হয়নি, লোকরা এখনও ঘুম থেকে জাগেনি, এখনও পথে বেরোয়নি, রাস্তায় ঘোরাফেরা করেনি, আর স্টেশনটা খুব ছোট, সেরকম ভিড় নয়। জনমানবহীন স্টেশন, আকাশ ভরা তারায়, তখনও আকাশে জ্যোতিষ্কমণ্ডলী, আকাশে নক্ষত্র অস্তমিত হয়নি, ঘরে ফিরে যায়নি, বাইরে বেরিয়েছে, সারা রাত ধরে আমাদেরকে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার আমরা দেখেছি। এমন একটি দেশে, এই দেশ মানে আমাদের ভারতবর্ষ, এটাই এমন একটি দেশে মানে এই জায়গাতে, এইরকম মনোরম পরিবেশে সকলে পথ হারায়, আমাদের পথ হারিয়ে যায়, আমাদের পথটা ভুল হয়ে যায়। কখন ভুল হয়? যখন আমরা অন্যমনস্ক হই। কখন অন্যমনস্ক হয়? যখন বিশেষ সৌন্দর্যে আমাদের মনটা যখন ভরপুর হয়ে থাকে। এই দৃশ্যটা দেখার পরেই, 3 পাহাড়ের কোলের প্রাকৃতিক দৃশ্যটা দেখার পরেই কবি এবং তার 2 বন্ধুর যে মন, সেটা মনটা এমনভাবে হয়ে গেছে, ওখানে এমন মিশে গেছে, ভুল হয়ে যাচ্ছে। কোন পথে গেলে আমরা ঘরে ফিরে যাব, কোন পথে গেলে শহরে ফিরে যাব, কোন পথে গেলে গন্তব্যস্থানে ফিরে যাব, এইটা হারিয়ে গেছে মন থেকে। অর্থাৎ এমন অপরূপ দৃশ্যে, অপরূপ সৌন্দর্যে কবির মন ডুবে গেছে, সেখান থেকে কবি নিজেকে বেরিয়ে আনতে পারছেন না। খুব ভালো জিনিস যদি আমরা চোখে দেখি না, অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করি, দীর্ঘক্ষণ সময় নিয়ে দেখি, অনেকক্ষণ ধরে দেখি, কি অপরূপ দৃশ্য, এই দৃশ্যটা দেখেই তবে যাব। তারপর দ্বিতীয় স্ট্যাঞ্জা বলছি, এই যে লিখে দিয়েছি, পাহাড়ি এলাকার প্রকৃতি বর্ণন, রহস্যময় প্রকৃতি, রূপকথার জগৎ, কানে কানে কথা বলে। প্রকৃতি কানে কানে কথা বলছে। দ্বিতীয় স্ট্যাঞ্জা পড়াচ্ছি, পথ হারিয়ে যায় যেদিকে, একটু এগিয়ে যাচ্ছে কবি 3 জন, কবি তার 2 বন্ধু, 3 জনের প্রকৃতি প্রেমিক, শহরের 4 দেওয়ালের বদ্ধ জীবন ছেড়ে 3 জনেই এই গ্রাম বাংলার অপরূপ রূপকে উপভোগ করার জন্যে ঘর থেকে বেরিয়েছে, শহর থেকে বেরিয়েছে, শহরের সীমানা ছেড়ে এই বনে, এই ছোট্ট জঙ্গলে, এই ছোট্ট স্টেশনে, এই 3 পাহাড়ের কোলে এসে উপভোগ করছেন কি প্রাকৃতিক সৌন্দর্য। কি বলছেন? পথ হারিয়ে যায় যেদিকে, সেদিকে পথ আছেই। এই বনের পথে হারিয়ে যাওয়া নয়, এলোমেলো করে অন্য পথে যাওয়া নয়। সুতরাং এই পথ অন্য, এই পথটাই হচ্ছে পথ হারানোর পথ, এই পথটাই হচ্ছে মন হারানোর পথ, এই পথটা হচ্ছে মন ভোলানোর পথ, এই পথটা হচ্ছে প্রকৃতিকে আরও নিবিড় করে পাওয়ার পথ। প্রকৃতি কোনো সৌন্দর্য, এই জঙ্গলে নির্দিষ্ট বাঁধানো পথ নেই, তুমি এই পথে যাবে এরকম নয়। এটা শহরে থাকে, শহরটা মানুষের তৈরি, গ্রাম পল্লীগ্রাম প্রকৃতির তৈরি, বন প্রকৃতি জননীর তৈরি। এইখানেই পার্থক্য। কি বলছেন কবি? সেদিকে পথ আছেই, সেই দিকেই সঠিক পথ, সেই দিকেই আমাদের জানার পথ, সেই পথটাই সৌন্দর্যের পথ, সেই পথটাই প্রকৃতি জননীর পথ। আর কি 4টে পরপর দেওয়া আছে, ঝর্ণা, কাঁধর, টিলা, পাথর, বনভূমির কাছেই। একটু স্টেশন থেকে এগিয়ে ছোট্ট ছোট্ট গাছপালাগুলিকে পার হয়ে যদি যাওয়া যায়, কবি বলছেন কি 4টে জিনিস পাবো? ঝর্ণা, স্রোত, জলের স্রোতধারা উপর থেকে নেমে আসছে, ঝর্ণা পাহাড়ি পথ, ছোট্ট একটা জলধারা নিচে নেমে আসছে, সেই জলের স্রোত নেই, সেই জলের গতি নেই, সেই জলের বেগ নেই, সেই জল তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে না, সেই জল ডুবিয়ে নিয়ে যাবে না। ঝর্ণাধারা প্রাকৃতিক সৌন্দর্য, এটা নদীর স্রোত নয়, এটা বন্যা হয় না,
এটা কি? ঝর্ণা। পাহাড়ির কোনো একটা ছোট্ট জায়গা থেকে কলকল করে জলধারা নেমে আসছে, সমতল ভূমিতে যাচ্ছে, অন্য কোনো বড় জলাধারের সাথে সে মিলবে এই আশায় ঝর্ণা। কাঁদড়, ছোট্ট টিভি, এখানে টিভি, ওখানে গর্ত, এখানে ঢিপি, ওখানে ঢিপি, এখানে উঁচু, এরকম জায়গা, সমতল নয়, প্লেন ল্যান্ড নয়, এরকম নয়। কাঁদড়, ছোট্ট ঢিপি, পাহাড়ের স্তূপ, বেলে মাটি, অনেক মাটি জমা হয়ে আছে, কেউ জমা করেনি, এমনিতেই মালভূমি অঞ্চল, এখানে একটু উঁচু ঢিপি, ওইখানে একটু উঁচু ঢিপি, এখানে একটু গর্ত, এখানে একটু গর্ত। টিলা, ছোট্ট পাহাড়কে টিলা বলা হয়, ছোট্ট পাহাড়কে টুংরি বলে, এই ছোট্ট পাহাড়কে এখানে টিলা বলা হয়েছে। টিলা, টিলা শব্দটা বেশি উঁচু নয়, টিলা হচ্ছে ছোট্ট পাহাড়, টুংরি যাকে বলি আমি, ছোট্ট পাহাড়, সবাই উঠতে পারে এটাতে। এই পাহাড়ে ওঠার জন্য বিশেষ পরিশ্রমের দরকার হয় না। টুংরি একটু উঁচু, হয়তো 30 ফুট, 40 ফুট, 50 ফুট এরকম উঁচু হবে, ঢিপির মতো, চারদিকে সবুজ গাছে ছাওয়া, অনেক ছেলেরা ওখানে যায়, গরু বাছুর চড়ে, গ্রামের লোকরা জানে, ওটার নাম হচ্ছে টিলা। এই টিলাটাকে এখানে প্রয়োগ করা আছে। পাথর, এখানে ওখানে পাথর জমা হয়ে আছে। অনেক সময় আমরা দেখি পাহাড়ের কোনো নিচে একটা বড় পাথর আছে, মনে কি হয় যে পাহাড় থেকে বোধহয় মর্নিং ওয়াক করার জন্য বেরিয়েছিল আর ফিরে যেতে পারেনি, ওই পাথরটা এখানেই রয়ে গেছে। এখানে একটা পাথর, ওইখানে একটা পাথর, ওইখানে একটা পাথর। প্রাচীন কালে ভূগোল যেটা আমাদেরকে জানিয়ে দেয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে হাজার হাজার বছর আগে যে লাভা বেরিয়েছিল, সেই লাভাটা শক্ত হয়ে জমাট হয়ে পাথরের আকার নিয়েছে, ছোট্ট ছোট্ট জায়গায় এখানে ওখানে জমা হয়ে আছে। এই পাহাড় তারই সৃষ্টি, এই পাহাড়গুলো সেগুলোর এই নিদর্শন, এখনও সেগুলো নজির বহন করে চলেছে। আর কি, বনভূমির কাছেই এই যে বন, এই যে ছোট্ট জঙ্গল, বন মানে সুন্দরবন নয়, বাঘ থাকবে না, সিংহ থাকবে, এরকম নয়, ভয়ের কোনো কারণ নেই। ছোটোখাটো, ছোটো ছোটো গুল্ম গাছ, ছোটো লতানো গাছ, ছোটো গাছ, একটু বড় গাছ, এরকম ছোট টুংরি পাহাড়, তারপরে সবুজ বন। বনভূমির ওপারে কোনো মনোভূমির দয়, লাইনটা দেখবে, বনভূমি আর মনোভূমি এই দুটো খুব ইম্পর্টেন্ট। আমরা কি বলছি, লাইনটা দেখো, ডাস্টারটা কোথায় গেল, বন আর মন, এখানে বনভূমি আর এখানে মনোভূমি। আরেকবার পড়াচ্ছি, বনভূমির ওপারে কোন মনোভূমির দয়, আমাদের মনে এমন একটা ভাব দেখা দিয়েছে, দয় মানে হৃদয়, দয় মানে হচ্ছে দহ, আমাদের হৃদয়ের মধ্যে এমন একটা ভাব দেখা দিচ্ছে, যেটা কি বলছে, আরেকবার লাইনটা পড়াচ্ছি, বনভূমির ওপারে এই বনটা শেষ হয়ে গেলেই হয়তোবা কি হবে, মনোভূমির দয়, দহ, হ্রদ, লেক, দহ, লাইনটা ভালো করে দেখবে। এই যে দ শব্দটা, দহ যেটাকে আমরা বলি, এটা হ্রদ, লেক। সল্ট লেকের বাংলা নাম কি, লবণ হ্রদ। সল্ট মানে লবণ, লেক মানে হ্রদ। এই হ্রদ শব্দটা বর্ণ বিপর্যয় হয়েছে বাংলা ব্যাকরণে, বর্ণ বিপর্যয়, বর্ণ এখানে ওখানে চলে এসছে, এখানে বর্ণ বিপর্যয়। এই বর্ণ বিপর্যয় নিয়ে দহ শব্দটা হ্রদে পরিণত হয়েছে। আমরা মঙ্গল কাব্যে পাবো কালীদহ, কালী হ্রদ, কালীনাথ যেখানে থাকতেন, বিষধর সাপ, এই কালীদহ, এই দহটা হ্রদ, লেক, ভালো করে মনে রাখবে। দহ, দ, মনোভূমির দয়, আমাদের মনের মাঝখানে যে ভাবটা দেখা দিচ্ছে, মনে হচ্ছে একটু পরেই বাবা কোনো জলাধার, কোনো হ্রদ, কোনো দ হয়তো আমাদের মনে পড়বে, দেখতে পাবো চোখে। কোনটা পার হলে, এই বনভূমির ওপারে, অর্থাৎ বনের সাথে মনের একটা নিবিড় যোগ আছে। এই বনটা ভয়ের নয়, বনটা আমাদেরকে আকৃষ্ট করে। এই বন আর এই বন এক হয়ে গেছে আজ, বনভূমি আর মনোভূমি পার্থক্য নেই, এক হয়ে গেছে। পরের লাইনটি ইম্পর্টেন্ট, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়, লিখে দিয়েছিলাম। রহস্যময় প্রকৃতি, কে যেন গোপনে কানে কানে কথা বলে, প্রকৃতি জননী কানে কানে এই কথাটা জানিয়ে দিচ্ছেন, তোমরা এসেছো শহর ছেড়ে, এসো, তোমরা আমার অতিথি,
প্রকৃতি জানিয়ে দিচ্ছে, এই বনদেবী জানিয়ে দিচ্ছে। কেমনভাবে জানিয়ে দিচ্ছে? মাইকে প্রচার করে নয়, কানে কানে। অর্থাৎ এই কবি আর তার দুইজন বন্ধু মনে প্রাণে উপলব্ধি করছেন। কি উপলব্ধি করছেন? লাইনটা আরেকবার দেখো। ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। স্বপ্নে যখন আমরা কোনো কারোর সাথে কথা বলি, জোরে চিৎকার হয় না, স্বপ্নটা দেখি, মনে হয় কে যেন আমাকে স্বপ্নের মাঝখানে বলে দিয়ে গেল এই কথাটা। কি? এই পাহাড়ি এলাকার রহস্যময় প্রকৃতির কথা, এই রূপকথার জগতের কথা কিভাবে বলছে? কানে কানে। কানে কানে কহিতরে বধুরে যেদিন পাবো ডাকিব মহুয়া নাম ধরে। রবীন্দ্রনাথের বিখ্যাত মহুয়া কাব্যগ্রন্থের বিখ্যাত লাইন। তিনি বলছেন, আমি আমার আপনজনকে, যাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি, যাকে আমি মন দিয়ে ভালোবাসি, যাকে আমার ভালো লাগে। ভালো লাগে মানে কি? তার ভালোতে ভালোবাসা মানে কি? তার ভালোতে বাস করা। ভালো লাগা একজন হয় না, ভালোবাসা পরস্পর। এখানে বনজ প্রকৃতিকে ভালোবেসেছে কবি এবং তার দুই বন্ধু। ওদেরকেও ভালো লেগেছে বনজ প্রকৃতি। প্রকৃতিও চাইছে এইরকম লোক আমার কাছে আসুক। এখানে কি? এই রূপকথার জগৎটা সে কানে কানে বলে দিচ্ছে প্রকৃতির জননী। কি বলছে? ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর, খুব ফিস ফিস করে যে কথা বলে, কানে কানে কথা বলে। এই কথাগুলো অন্য কেউ জানে না। কানে কানে কহিতরে বধুরে যেদিন পাবো ডাকিব মহুয়া নাম ধরে। রবীন্দ্রনাথ ঠাকুরের মহুয়া বিখ্যাত কাব্যগ্রন্থ। তিনি বলছেন, কানে কানে আমরা তাকেই বলি যে আমাদের মনের লোক, যে আমাদের প্রাণের লোক, যার সাথে হৃদয়ের যোগ আছে। এখানে কবি তার হৃদয়ের যোগটা খুঁজে পেয়েছেন এখানে। শহরে যতদিন ছিলেন এরকম তিন পাহাড়ের কোলের মতো প্রাকৃতিক রমণীয় দৃশ্য তার চোখে পড়েনি। স্বপ্নে এইরকম সে স্বপ্ন দেখেনি। এইখানে আসার পর মনে হচ্ছে তিনি যেন একটা স্বপ্ন দেখছেন, স্বপ্নে বিভোর হয়ে আছেন, দুটা চোখ খোলা আছে। কিন্তু আগেই বলেছিলাম, তিন জোড়া চোখ আটকে গেছে ফ্রেমে। স্বপ্নে বিভোর হয়ে রহস্যময় জগতে, অচেনা জগতে, অজানা জগতে মনের আনন্দে নিজেরা বিচরণ করছেন। প্রাণের হিল্লোল, মনের আনন্দ এইখানে দেখা যাচ্ছে। এর আগে এনারা এই ধরনের দৃশ্য কখনো পাননি, চোখে পড়েনি। নেক্সট, স্বপ্নে কথা কয়। স্বপ্নে প্রকৃতি, বনের প্রকৃতি আমাকে মনকে, আমার মনে কথা বলে, হৃদয়ে কথা বলে। বাইরের লোকের মতো নয়, চাওয়া পাওয়া নয়, ব্যবসায়িক সম্পর্কের কথা নয়, তুমি এত দিবে আমি এত দিব, এরকম নয়। এখানে প্রাণের টান, এখানে আত্মার টান, এখানে আত্মিক সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, ভালো লাগার সম্পর্ক। আমরা ভালোবাসি কাকে? ভালোবাসা মানে হচ্ছে তার ভালোতে বাস করা। বনটাকে ভালোবেসেছি বলেই তারা ছুটে এসছে এখানে। আর কি? তৃতীয় স্ট্যান্ডায় আসছি, তৃতীয় স্তবক।